আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করব। তো এই রিডিং প্যাসেজে আমরা ট্রু ফলস নট গিভেন পাবো এবং আমরা ব্ল্যাঙ্কস পাবো বা কমপ্লিটিং স্টোরি পাবো। তো কত সহজে আমরা এটা সলভ করতে পারি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একদম সূক্ষ্ম বিষয় আমরা আজকে আলোচনা করব। তো ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসটা আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো দেরি না করে চলুন আমরা ক্লাসে চলে আসি। তো আমাদের যে প্যাসেজ আছে প্যাসেজটার নাম হচ্ছে সিলভো গোমেরো দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্যানারি আইল্যান্ডস। তো আমরা যদি প্যাসেজটা একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু কোয়েশ্চেন টাইপ আছে। তো প্রথমে 14 থেকে 19 আমাদের ট্রু ফলস নট গিভেন আছে। তো 14 থেকে 19 দেখেন বিভিন্ন স্টেটমেন্ট আছে এবং এগুলো ট্রু ফলস নট গিভেন আছে। এরপরে আমাদের 20 থেকে 26 আছে, এটা কমপ্লিট দ্য নোটস বা আমরা এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলতে পারি। তো দেখেন এখানে বিভিন্ন ব্ল্যাঙ্ক আছে। তো এই ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে আমাদের কিন্তু একটা ওয়ার্ড নিতে হবে ফ্রম দ্য প্যাসেজ। ওকে, তো এই দুই টাইপের কোয়েশ্চেন আমাদের এখানে আছে। তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ট্রু ফলস নট গিভেন এবং আমাদের যদি এই ব্ল্যাঙ্ক থাকে তাহলে কোন অ্যাপ্রোচ ফলো করে আমরা এই প্যাসেজটা সলভ করতে পারি। আচ্ছা, তো আমি বাংলাতে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছি, চলেন আমরা একটু একটু করে এই প্যাসেজটা সলভ করি। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই রিডিং প্যাসেজে আমরা দুই ধরনের কোশ্চেন পাচ্ছি। আমরা কি পাচ্ছি? দুই ধরনের কোশ্চেন পাচ্ছি। আমি যদি এটা একটু মার্ক করি, দেখেন একটা ট্রু ফলস নট গিভেন আর একটা কমপ্লিটিং নোটস বা গ্যাপ ফিলিং। তো ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন এই দুটো আলাদা হলেও সলভ করার টেকনিক কিন্তু সেম। আচ্ছা, আমাদের স্ট্র্যাটেজিটা কি থাকবে? প্রথমে আমরা প্যাসেজ না পড়ে প্রশ্নে দেওয়া ট্রু ফলস নট গিভেনের স্টেটমেন্টটি পড়ব। অর্থাৎ আমাদের যে স্টেটমেন্ট আছে, দেখেন এখানে যে আমাদের এই যে এইগুলো এক একটা আমাদের স্টেটমেন্ট। হ্যাঁ, তো এই স্টেটমেন্টগুলো আমরা একটা একটা পড়ব এবং আমরা ট্রাই করব সলভ করার জন্য। এখন অনেক ক্ষেত্রে আমাদের দেখেন দুইটা স্টেটমেন্টও পড়া লাগতে পারে। হ্যাঁ, দেখেন কি আমি একটা আন্ডারলাইন করলাম যে অনেক ক্ষেত্রে আমাদের দুটো স্টেটমেন্ট পড়া লাগতে পারে, কারণ অনেক ক্ষেত্রে প্রথমটা নট গিভেন থাকে। তো নট গিভেনে অনেক সময় ইনফরমেশনটা দেওয়া থাকে না। সেক্ষেত্রে ইনফরমেশনটা যদি একদমই দেওয়া না থাকে তখন আমরা কি করতে পারি? তখন তো আমরা যদি পরেরটা না পড়ি, অর্থাৎ সেকেন্ড অপশনটা না পড়ি, তখন আমরা বুঝতে পারবো না যে আসলে আনসারটা কোথায় আছে। আমি জিনিসটা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করছি। ধরুন এই 14 নাম্বার এখানে কি লেখা আছে, লা গোমেরো ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। আর 2 নাম্বারে আছে সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজেস। এখন যদি এমন হয় যে আপনি শুধু এই স্টেটমেন্টটা দেখলেন, লা গোমেরো মাউন্টেনাস ক্যানারি আইল্যান্ডস। এখন ধরুন যে প্রশ্নে প্যাসেজে আমাদের লা গোমেরো দেওয়া নেই, ক্যানারি আইল্যান্ডও দেওয়া নেই, মাউন্টেন সম্পর্কে কিছু বলা নেই। তো এরপরে যে সিলভো আছে, তো সিলভো হয়তো আমরা পড়ে ফেলবো, কিন্তু এটা আমরা নাও পেতে পারি। এর জন্য অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রথম প্যাসেজের পরে চাইলে আমরা মানে প্রথম স্টেটমেন্টের পরে আমরা চাইলে দ্বিতীয় স্টেটমেন্টটাও পড়ে ফেলতে পারি। আচ্ছা, তো এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ যে কিওয়ার্ড কিন্তু আমাদেরকে স্টেটমেন্ট থেকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ স্টেটমেন্ট থেকে আমাদের কিওয়ার্ড বের করব এবং কিওয়ার্ডসের সিনোনিমগুলো মাথায় রাখবো। আচ্ছা, ধরুন আমরা যদি এই জিনিসটা পড়ি একটু, ধরেন লা গোমেরো ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। তো লা গোমেরো এখানে কিওয়ার্ড হতে পারে, কিন্তু এটার কিন্তু কোনো সিনোনিম নেই, কারণ এটা একটা নাম। ক্যানারি আইল্যান্ড এখানে কি হতে পারে, একটা কিওয়ার্ড হতে পারে, কিন্তু এটারও সিনোনিম নাই। কিন্তু দ্য মোস্ট মাউন্টেনাস, হ্যাঁ, মাউন্টেনাসের পরিবর্তে সে হিলি কথাটা বলতে পারে বা সে অন্য কোনো টার্ম ব্যবহার করতে পারে, এক্ষেত্রে কিন্তু মোস্ট মাউন্টেনাস হতে পারে। তো দেখুন আমরা বাংলাতে জিনিসটা কিভাবে এক্সপ্লেন করেছি। এরপরে কিওয়ার্ড দেখে আমরা চেষ্টা করব প্যাসেজ থেকে ইনফরমেশন লোকেট করতে এবং আমাদের স্টেটমেন্টের সাথে প্যাসেজ মেলাতে। তো ইনফরমেশন লোকেট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা যেই স্টেটমেন্ট ইনফরমেশনটা পেয়েছি এই হুবহু ইনফরমেশন সিনোনিম আকারে থাক বা প্যারাফ্রেজ আকারে থাক, প্যাসেজে আছে কি না এটা আমাদেরকে ম্যাচ করতে হবে। স্টেটমেন্টের সাথে যদি প্যাসেজের তথ্য হুবহু মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হবে ট্রু। যদি অমিল থাকে বা বিপরীত কিছু থাকে তখন আনসার হবে ফলস। আর যদি স্টেটমেন্ট সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্যাসেজে না থাকে সেক্ষেত্রে আমাদের আনসার হবে নট গিভেন। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নটা আছে, এটা আমি একটু আন্ডারলাইন করি, মানে হাইলাইট করি। লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস।
এখানে কিওয়ার্ড হলো লা গোমেরো, মোস্ট মাউন্টেনাস এবং হচ্ছে ক্যানারি আইল্যান্ডস। এর মধ্যে লা গোমেরা এবং ক্যানারি আইল্যান্ডস দুটি শব্দ কোনো কিছুর নাম প্রকাশ করেছে, তাই এগুলোর কোনো সিনোনিমস কিন্তু আমাদের নেই, অর্থাৎ এগুলো প্যাসেজ সরাসরি পাওয়া যাবে। আবার খেয়াল করেন যে লা গোমেরো একটা কিওয়ার্ড, মোস্ট মাউন্টেনাস একটা কিওয়ার্ড, ক্যানারি আইল্যান্ডস একটা কিওয়ার্ড। এর মধ্যে লা গোমেরো এবং ক্যানারি আইল্যান্ড এই দুটো কিন্তু আমাদের অবশ্যই প্যাসেজে সরাসরি আমাদের থাকবে, কারণ এগুলোর কোনো সিনোনিম নাই। মোস্ট মাউন্টেনাস অর্থ সবচেয়ে বেশি পাহাড়ি, তো আমরা যদি প্রমাণ করতে পারি যে লা গোমেরো ক্যানারি আইল্যান্ডের সবচেয়ে পাহাড়ি অঞ্চল, তাহলে আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে। এখন আমরা এই আনসারটা বের করার ক্ষেত্রে প্যাসেজের প্রথম 2 লাইন পড়ব। তো আমি প্রথমে আপনাদেরকে বোঝার জন্য প্যাসেজে নিয়ে যাচ্ছি প্রথম 2 লাইনে। তো এখানে কি লেখা আছে দেখুন, প্রথম 2 লাইন বলতে আমরা হচ্ছে এইটুক বুঝতেছি, তাই না? আচ্ছা, লা গোমেরা ইজ ওয়ান অফ দ্য ক্যানারি আইল্যান্ডস situated in the Atlantic Ocean of the northwest coast of Africa. This small volcanic island is mountainous with steep rocky slopes and deep wooden ravines rising to 1487 meters at its highest peak. আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, এখানে অ্যানালাইসিসটা আছে, দেখেন যে এখানে আমরা লা গোমেরো এবং ক্যানারি আইল্যান্ড শব্দগুলো পেয়েছি, মাউন্টেনিয়াস কথাটাও কিন্তু আছে। দিস ভলকানিক আইল্যান্ড ইজ মাউন্টেনাস, এই আগ্নেয়গিরি দ্বীপটি পাহাড়ি। আর আমাদের স্টেটমেন্টের অর্থ হচ্ছে, মানে স্টেটমেন্টে যেটা ছিল টু ফলস নট গিভেনে, সেটা ছিল এটা যে লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। সবগুলো ক্যানারি আইল্যান্ডের মধ্যে লা গোমেরা সবচেয়ে পাহাড়ি, এটা হচ্ছে স্টেটমেন্ট। কিন্তু এখানে আছে যে কোনো একটা পাহাড়ি, অর্থাৎ দিস ভলকানিক আইল্যান্ড ইজ মাউন্টেনাস, কোনো অঞ্চল পাহাড়ি দ্বারা বোঝা যায় দ্বীপটি সবচেয়ে পাহাড়ি হতেও পারে আবার নাও পারে। মোস্ট মাউন্টেনাস এই কথা সম্পর্কে আমাদের কিন্তু কোনো স্পষ্ট বার্তা নেই। আমি যদি এটা অন্য একটা এক্সাম্পল দিই, ধরুন আমি বললাম যে সে একজন সুন্দরী মহিলা, কিন্তু আমি বললাম যে সে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, সে যেহেতু একজন সুন্দরী মহিলা, অবশ্যই সে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ কথাটি সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা প্যাসেজে নেই। এর জন্য 14 নং কোয়েশ্চেনের উত্তর হবে নট গিভেন, অর্থাৎ আমাদের এই যে 14 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা নট গিভেন দেব। আচ্ছা, 15 নম্বরটা আমরা একটু পড়ি। এটা যেটা আছে যে সিলবো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজেস, অর্থাৎ সিলবো শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শর্ট এবং সিম্পল মেসেজের জন্য, বড় মেসেজের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমরা যদি এটা একটু খেয়াল করি যে এটার অ্যানালাইসিসে কি বললাম আমরা, দেখেন এখানে কিওয়ার্ড হচ্ছে সিলবো, অনলি অ্যাপ্রোপ্রিয়েট শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। যদিও সিলবো শব্দটি দ্বিতীয় এবং চতুর্থ প্যারাগ্রাফে আছে, কিন্তু শর্ট এবং লং মেসেজ নিয়ে কিছু বলা নেই। যাই হোক, আমরা দ্রুত স্ক্যান করে এই সম্পর্কে 5 নম্বর প্যারাগ্রাফে পেতে পারি। 5 নম্বর প্যারাগ্রাফে 4 নম্বর লাইনে আছে, ইন ডেইলি লাইফ they use whistles to communicate short commands, but any Spanish sentence could be whistled. তো আমি প্যাসেজের হচ্ছে 5 নম্বর প্যারাগ্রাফের 4 নম্বর লাইনে আবার একটু যাই আপনাদের বোঝানোর জন্য। তো এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এখানে একটা লাইন আছে, হ্যাঁ, এটা যদি আমরা একটু পড়ি যে ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস টু কমিউনিকেট শর্ট কমান্ডস, বাট কিন্তু অ্যানি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেলড। খেয়াল করেন লাইনটা, অর্থাৎ ডেইলি লাইফে তারা হুইসেল ব্যবহার করে শর্ট কমান্ডস এই জাতীয় জিনিস কমিউনিকেট করার জন্য, বাট কিন্তু যে কোনো স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেল, সব স্প্যানিশ সেন্টেন্সে কি হুইসেলড হতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পেলাম যদি একটু খেয়াল করি, তো এখানে স্পষ্টই বলা আছে আমাদের প্রতিদিনের জীবনে তারা হুইসেল ছোট মেসেজের জন্য ব্যবহার করে, কিন্তু যে কোনো বড় শব্দই বা যে কোনো বড় স্প্যানিশ শব্দই কিন্তু হুইসেলড হতে পারে। উল্লেখ্য সিলবো মানেই হুইসেল, যেটা সেকেন্ড প্যারাতে আছে।
অর্থাৎ সেকেন্ড প্যারাতে যদি আমরা যাই, অর্থাৎ আমরা সেকেন্ড প্যারা না পড়ে তো 5 নম্বর প্যারা পড়বো না। এখানে কিন্তু একটা লাইন আছে যে আমরা যদি একটু দেখি, দিস ল্যাঙ্গুয়েজ নোন অ্যাজ সিলবো অর সিলবো গোমেরো ফ্রম দ্য স্প্যানিশ ওয়ার্ড হুইসেল ইজ নাও শেডিং লাইট, অর্থাৎ এই হুইসেলটাই কিন্তু আমাদের এই সিলবো। আচ্ছা, তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে উল্লেখ্য সিলবো মানে হুইসেল, যেটা দ্বিতীয় প্যারাগ্রাফে আছে। 15 নম্বর স্টেটমেন্টে দেওয়া আছে হুইসেল ল্যাঙ্গুয়েজ বা সিলবো শুধুমাত্র শর্ট মেসেজে প্রযোজ্য, তাই উত্তরটি হবে কিন্তু এখানে আমাদের ছোট শব্দের পাশাপাশি বড় শব্দের কথাও আছে, তাই উত্তরটি হবে ফলস। অর্থাৎ খেয়াল করে দেখেন এখানে আমাদের যেই স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে সিলবো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট, অনলি এই ওয়ার্ডটা খেয়াল করেন, অনলি মানে শুধুমাত্র, অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজেস। কিন্তু এখানে যেটা আছে, হ্যাঁ এখানে আমাদের হচ্ছে শর্ট মেসেজের পরিবর্তে শর্ট কমান্ডস এখানে দিয়েছে, কোনো সমস্যা নাই। এরপরে বাট বলছে, বাট মানে হচ্ছে আগের স্টেটমেন্ট থেকে আমি ঘুরে গেছি, বাট অ্যানি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেলড, যে কোনো স্প্যানিশ সেন্টেন্সই হুইসেল হতে পারে। তো শর্ট কমান্ডের পরে এখানে আবার বাট দিছে, তার মানে হচ্ছে কি এখানে শর্ট বাদে অন্য অন্য স্প্যানিশ সেন্টেন্সও আমাদের হুইসেল হতে পারে। এর জন্য হচ্ছে আমাদের সিলবো শুধুমাত্র শর্ট মেসেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটা লং অথবা সেমি শর্ট মেসেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো ইনফরমেশনটা কিন্তু কন্ট্রাডিক্টরি, দ্যাট মিনস এখানে ফলস হলো। 16 নাম্বার, ইন দ্য ব্রেন অ্যাক্টিভিটি স্টাডি সিলবাডোর্স অ্যান্ড নন হুইসেলার্স প্রডিউস ডিফারেন্ট রেজাল্টস। আচ্ছা, এখানে আপনি খেয়াল করবেন দুইটা কিন্তু একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে সিলবাডোর্স আর একটা হচ্ছে নন হুইসেলার্স। আর কেমন রেজাল্ট প্রডিউস করে? ডিফারেন্ট রেজাল্ট প্রডিউস করে। তো এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড, তাই না? ব্রেন অ্যাক্টিভিটি স্টাডি, সিলবাডোস, নন হুইসেলার্স এবং ডিফারেন্ট রেজাল্টস। 6 নং প্যারাগ্রাফের প্রথম লাইনেই ব্রেন অ্যাক্টিভিটি আছে, তাহলে আমরা 6 নম্বর প্যারাগ্রাফে যদি চলে যাই, এখানে দ্য স্টাডি টিম ইউজড নিউরো ইমেজিং ইকুইপমেন্ট টু কন্ট্রাস্ট দ্য ব্রেন অ্যাক্টিভিটি, যে ব্রেন অ্যাক্টিভিটি কিন্তু চলে আসছে, তাই না? অফ সিলভাডোর্স ওয়াইল লিসনিং টু হুইসেলড অ্যান্ড স্পোকেন স্প্যানিশ রেজাল্ট শো। এখানে দেখেন রেজাল্টটা কী দেখাইছে যে দ্য লেফট টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন হুইচ ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ওয়াজ এঙ্গেজ ডিউরিং দ্য প্রসেসিং সিলবো। The researchers found that other key regions in the brain frontal lobe also responded to the whistles, including those activities in response to sign language among deaf people. When the experiments were repeated with non-whistlers, however, activation was observed in all areas of the brain. এখানের এক্সপ্লানেশনটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে এই যে আমাদের সেন্টেন্সটা, হ্যাঁ এখানে আমরা দেখতে পাই সিলবো এর সময় লেফট টেম্পোরাল লোব এঙ্গেজ থাকে। যেখানে একটা কথা আছে, যখন নাকি হচ্ছে আমরা সিলবোর প্রসেস করি তখন হচ্ছে যে ব্রেনের যে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে কি রিজিয়নস, এটা হচ্ছে রেসপন্ড করে। কিন্তু যখন হচ্ছে আমাদের নন হুইসেলারের সাথে রেজাল্টটা হয় তখন অ্যাক্টিভেশন ওয়াজ অবজার্ভ ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন। আপনারাই খেয়াল করেন যে অল এরিয়াস অফ দ্য ব্রেন এটার মানে হচ্ছে কি ব্রেনের সব এরিয়া, আর ফ্রন্টাল লোব মানে কি এটা ব্রেনের সামনের এরিয়া। তার মানে হচ্ছে কি আমরা যখন সিলবো ব্যবহার করি তখন ব্রেনের সামনের অংশ উত্তেজিত হয়, আর যখন আমরা হচ্ছে নন হুইসেলার কোনো কিছু ব্যবহার করি বা নন হুইসেলারের সাথে যখন টেস্টটা করছি তখন ব্রেনের সব এরিয়াই হচ্ছে কি আমাদের আন্দোলিত হয়। তো আমরা যেটা বুঝতে পেলাম যে আলাদা আলাদা রেজাল্ট দেয়, তো এখানে তো আলাদা আলাদা রেজাল্টের কথাই বলছে, ডিফারেন্ট রেজাল্টস, এই জন্য আনসারটা আমাদের হবে ট্রু। আচ্ছা, এরপরে আমরা 17-এ যদি চলে যাই, 17-এ কি বলেছিল? দ্য স্প্যানিশ ইন্ট্রোডিউস সিলবো টু দি আইল্যান্ডস ইন দ্য 15th century। স্প্যানিশরা সিলবো এই আইল্যান্ডে ইন্ট্রোডিউস করেছে বা নিয়ে এসেছে 15th century। এখানে সবচেয়ে কমন ওয়ার্ড হচ্ছে 15th century, কারণ এটা একটা সাল অথবা একটা সময় যেটার কোনো সিনোনিম নাই, এবং 15th century প্যাসেজে অবশ্যই থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 15th centuryটা বের করা। আচ্ছা, এক্সপ্লানেশন থেকে যদি আমরা একটু দেখি, যেখানে কিওয়ার্ড অবশ্যই স্প্যানিশ ইন্ট্রোডিউস এবং 15th century। এখানে বলা হয়েছে স্প্যানিশটাই দ্বীপাঞ্চলে 15 শতকে চলে আসছে, 15 শতকে সিলবোকে চালু করেছে। তো 8 নম্বর প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে যেটা আছে
তো 8 নাম্বার প্যারাগ্রাফে আমরা যদি যাই এবং ফার্স্ট লাইনটা যদি পড়ি, আচ্ছা দেখুন এখানে আমাদের কিন্তু 15th সেঞ্চুরির কথা বলা আছে। ক্যারিয়ার সেজ দি অরিজিনস অফ সিলভো গোমেরো রিমেন অবস্কিওর, but the indigenous Canary Islanders, who were of North American origin, already had a whistle language when Spanish conquered the volcanic islands in the 15th century. আচ্ছা, তো এটা খুবই সহজ আছে, দেখেন এক্সপ্লানেশনটা। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে এখানে বলা হয়েছে স্প্যানিশরাই 15 শতকে সিলভোকে চালু করেছে। 8 নাম্বার প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে আছে ক্যারিয়ার সে দি অরিজিনস অফ সিলভো গোমেরো রিমেন অবস্কিউর বাট দ্য ইন্ডিজেনাস, মানে ওইখানে যারা লোকাল ছিল ক্যানারি আইল্যান্ডার্স, হু আর অফ নর্থ আমেরিকান অরিজিন অলরেডি হ্যাড আ হুইসেল ল্যাঙ্গুয়েজ। অলরেডি হ্যাড আ হুইসেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট এখানে। হোয়েন স্প্যানিশ কনকার্ড দি ভলকানিক আইল্যান্ডস ইন 15th সেঞ্চুরি, অর্থাৎ স্প্যানিশরা এই ভলকানিক আইল্যান্ড জয় করার আগেই দ্বীপের বাসিন্দাদের একটি হুইসেল ল্যাঙ্গুয়েজ ছিল, তারা নিজেরা এসে ভাষা চালু করেনি। তাই 17 নম্বর আনসার হবে ফলস। কেন? কারণ যখন তারা হচ্ছে এই স্প্যানিশরা এই দ্বীপে আসলো তখন অলরেডি সেখানে একটা হুইসেল ল্যাঙ্গুয়েজ ছিল, তো তারা কিন্তু ইন্ট্রোডিউস করেনি। তারা যখন আসছে তখন দেখছে কেউ কেউ হুইসেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাহলে অবশ্যই কি তাদের আগেই সেটা ছিল। তো আনসারটা হবে ফলস। এরপরে আমি যদি 18 নম্বরটা একটু দেখি, 18 নম্বর আছে there is precise data available regarding all of the whistle languages in existence today, অর্থাৎ প্রেসাইজ ডেটা সুনির্দিষ্ট তথ্য আছে যত হুইসেল ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, যত ধরনের হুইসেল ল্যাঙ্গুয়েজেস আছে সবগুলো ল্যাঙ্গুয়েজের আমাদের প্রেসাইজ ডেটা বা সুনির্দিষ্ট তথ্য আছে। তো এখানে কিওয়ার্ডটা কিন্তু অল, হ্যাঁ। তো এক্সপ্লানেশনটা আমরা যদি একটু খেয়াল করি যে প্রেসাইজ ডেটা অ্যাভেলেবল অল হুইসেল ল্যাঙ্গুয়েজেস টুডে, এগুলো হচ্ছে এখানে কিওয়ার্ড। এখানে বলা হয়েছে বর্তমানে সব হুইসেল ল্যাঙ্গুয়েজেরই সুনির্দিষ্ট তথ্য আছে। 8 নম্বর প্যারাগ্রাফের 5 নম্বর লাইনে আছে দেয়ার আর থট টু বি অ্যাজ ম্যানি অ্যাজ 70 হুইসেল ল্যাঙ্গুয়েজেস স্টিল ইন ইউজ, দো অনলি 12 হ্যাভ বিন ডেসক্রাইবড অ্যান্ড স্টাডিজ সায়েন্টিফিক্যালি। তো এখানে আমরা আবার একটু যাই প্যারাগ্রাফে, দেখি কী লেখা আছে। তো এখানে কিন্তু এই কথাটা আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা দেখেন there are thought to be as many as 70 whistle languages still in use, though only 12 have been described and studied scientifically. আচ্ছা, ফার্দার ব্যাখ্যায় আমরা একটু দেখি যে পৃথিবীতে মোট 70টি হুইসেল ল্যাঙ্গুয়েজ আছে, যদিও মাত্র 12টির প্রেসাইজ ডেটা আছে। এর মানে কি 58টিরই, মানে বাকি যে 58টা থাকে সেটার সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু স্টেটমেন্টে আছে অল, অর্থাৎ সবগুলোরই আছে। তাই উত্তরটি হবে ফলস, উত্তরটি আমাদের হবে ফলস। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে লাস্ট যে ট্রু ফলস নট গিভেন আছে সেখানে যদি চলে যাই যে দ্য চিলড্রেন অফ গোমেরা নাও লার্ন সিলভো, অর্থাৎ গোমেরার যে বাচ্চারা তারা কিন্তু এখন সিলভো ভাষাটা শিখে। আচ্ছা, তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চিলড্রেন এবং হচ্ছে লার্ন, আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে নাও, কারণ তারা কিন্তু আগে শিখেনি বা ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু এখন শিখে। আচ্ছা, তো এটার এক্সপ্লানেশনে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিওয়ার্ড হচ্ছে চিলড্রেন, গোমেরা, লার্ন সিলভো। এখানে বলা হয়েছে গোমেরা অঞ্চলের বাচ্চারা এখন সিলভো শেখে। তো শেষ প্যারাগ্রাফে 4 নম্বর লাইনে আছে, তো শেষ প্যারাগ্রাফে 4 নম্বর লাইনে আমরা আগে পড়ে আসি। আচ্ছা, তো এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এটা হচ্ছে 4 নম্বর লাইন, হ্যাঁ। আচ্ছা, সিন্স 1999 সিলভো গোমেরো হ্যাজ বিন টট ইন অল অফ দ্য আইল্যান্ডার্স এলিমেন্টারি স্কুলস, অর্থাৎ 1999 থেকে সিলভো গোমেরো সব এলিমেন্টারি স্কুল বা প্রাইমারি স্কুলে কিন্তু পড়ানো হয়। আচ্ছা, তো এখানে আমরা যদি খেয়াল করি যে অর্থাৎ এটা অর্থ হচ্ছে 1999 সাল থেকে সিলভো দ্বীপের সকল প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয়, আর বিদ্যালয়ে তো বাচ্চারাই শেখে, এটা তো আমরা জানি। তাই স্টেটমেন্টের অর্থ এবং এই লাইনটি একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ সিলভো গোমেরো হ্যাজ বিন টট, এটা অর্থ যা, আর বাচ্চারা এখানে শিখে, এটা একই অর্থ। এর জন্য আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ট্রু। এই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। এখন আমাদের 20 থেকে 26 পর্যন্ত কমপ্লিটিং নোটসগুলো সমাধান করব।
গ্যাপ ফিল করার ক্ষেত্রে 4টি ধাপ অবলম্বন করব, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। শূন্যস্থানে কি অ্যান্সার হবে তা গেসিং করা বা অনুমান করা। গেসিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হোয়েন ইট কামস টু সলভিং গ্যাপ ফিলিং। আচ্ছা, কিওয়ার্ড আইডেন্টিফাই করব। এখানেও কিন্তু কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে আমার আনসারটা সুন্দর করে লোকেট করার জন্য। প্যাসেজ থেকে কিওয়ার্ড ব্যবহার করে আনসার লোকেট করার চেষ্টা করা, এবং অনেক ক্ষেত্রে সিনোনিম থাকবে, সিনোনিম দেখে উত্তর সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া। তো দেখুন এগুলোর ব্যবহার কিন্তু প্রত্যেকটাতেই আসবে, আমরা একটু খেয়াল করি। হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস রিপ্রেজেন্ট ডিফারেন্ট সাউন্ড ইন স্প্যানিশ ড্যাশ। হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস রিপ্রেজেন্ট ডিফারেন্ট সাউন্ডস ইন স্প্যানিশ ড্যাশ। এখানে কিওয়ার্ড হচ্ছে হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস ডিফারেন্ট সাউন্ডস। এক্ষেত্রে আমরা অনুমান করতে পারি উত্তরটি একটি নাউন হবে। কেন? কারণ হাই এবং লো ফ্রিকোয়েন্সি টোন বিভিন্ন সাউন্ড প্রেজেন্ট করে স্প্যানিশ ড্যাশ কিসে? স্প্যানিশের কোন জিনিসে এটা রিপ্রেজেন্ট করে? স্প্যানিশ ভাষা, স্প্যানিশ ব্যাকরণ। তো এই যে ভাষা বা ব্যাকরণ যাই হোক, উত্তরটা কিন্তু নাউন হবে। 4 নম্বর প্যারাতে প্রথম লাইনে আছে সিলবো ইজ সাবস্টিটিউট ফর স্প্যানিশ। তো 4 নম্বর প্যারার প্রথম লাইনে যদি আমরা একটু যাই, আবারও একটু যাই, 4 নম্বর প্যারা 1 2 3 4। সিলবো ইজ সাবস্টিটিউট ফর স্প্যানিশ উইথ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস রেকর্ডেড ইনটু হুইসেলস হুইচ হ্যাভ হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস। দেখেন আমরা হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তো এটার আমরা যদি একটু এক্সপ্লেনেশনটা দেখি। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথমে অনুমান করতে পারি উত্তরটি একটি নাউন হবে, কারণ হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোন বিভিন্ন সাউন্ড প্রেজেন্ট করে স্প্যানিশ কিসে? 4 নম্বর প্যারাতে ফার্স্ট লাইনে আছে সিলবো ইজ এ সাবস্টিটিউট ফর স্প্যানিশ উইথ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস রেকর্ডেড ইনটু হুইসেলস হুইচ হ্যাভ হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস। এখানে হুইচের সাবজেক্ট, অর্থাৎ যে এই যে হুইচ, হ্যাঁ, এই হুইচটা দ্বারা কি বোঝানো যাচ্ছে? হ্যাঁ, হুইচের সাবজেক্ট হলো ওয়ার্ডস। দেখেন উইথ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস রেকর্ডেড ইনটু হুইসেলস হুইচ হ্যাভ হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস। তো এই হুইচ মানে বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, হুইচের সাবজেক্ট হচ্ছে ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডসগুলো হুইসেলে রেকর্ড করা আছে তাদেরই হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি টোনস আছে। অর্থাৎ হাই এবং লো ফ্রিকোয়েন্সি টোনস কাদের আছে? এই ওয়ার্ডসগুলোর আছে। তাই এখানে উত্তর হবে ওয়ার্ডস। আচ্ছা, 21 নম্বরে আছে পিচ অফ হুইসেল ইজ কন্ট্রোলড ইউজিং সিলভাডোরস ড্যাশ। এখানেও কিওয়ার্ড হচ্ছে পিচ এবং কন্ট্রোল। তো হুইসেল এবং পিচ নিয়ন্ত্রিত হয় সিলভাডোরের কি দিয়ে? 4 নম্বর প্যারায় দ্বিতীয় লাইনে আছে। তাহলে আমরা আবার 4 নম্বর প্যারাতে চলে যাই। 4 নম্বর প্যারায় আমরা দ্বিতীয় লাইনটা যদি খেয়াল করি। আচ্ছা, তো আচ্ছা, a whistler or silvador puts a finger in his or her mouth to increase the whistle's pitch. The whistle's pitch চলে আসছে, while the other hand can be cupped to adjust the direction of the sound. এক্সপ্লেনেশনটা একটু দেখি। আচ্ছা, 4 নম্বর প্যারার দ্বিতীয় লাইনে আছে a whistler or silvador puts a finger in his or her mouth to increase the whistle's pitch. এখানে বলা আছে একজন সিলভাডোর তার মুখে আঙুল বা ফিঙ্গার ব্যবহার করে হুইসেলের পিচ বাড়ানোর জন্য, অর্থাৎ হুইসেলের পিচ বাড়ানোর জন্য তার মুখে সে তার নিজের ফিঙ্গার ব্যবহার করে। এখানে বলা আছে একজন সিলভাডোর তার মুখে আঙ্গুল ব্যবহার করে কিসের জন্য? ইনক্রিজ মানে বাড়ানো। খেয়াল করেন এখানে ওয়ার্ডটা আছে ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? বাড়ানো। আর কন্ট্রোল মানে কিন্তু নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এই যে কন্ট্রোল, কন্ট্রোল মানে ধরেন আমি যদি বলি আমি এসিটা কন্ট্রোল করছি, অর্থাৎ আমি হয় তাপমাত্রা বাড়াচ্ছি বা তাপমাত্রা কমাচ্ছি। আচ্ছা, শব্দ দুটি কিন্তু এখানে সিনোনিমাস। তো হুইসেল এর পিচ কি দিয়েও নিয়ন্ত্রিত হয়? উত্তর হচ্ছে ফিঙ্গার দিয়ে। তাই 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ফিঙ্গার। ওকে। 22 ড্যাশ ইজ চেঞ্জড উইথ আ কাপড হ্যান্ড। ড্যাশ ইজ চেঞ্জড উইথ আ কাপড হ্যান্ড। এখানে কিওয়ার্ড খুবই সিম্পল, চেঞ্জড এবং হচ্ছে কাপ হ্যান্ড। আচ্ছা, তো গেসিং ব্যবহার করে আমরা এখানে বুঝতে পারি কি পরিবর্তন হয়। ড্যাশ ইজ চেঞ্জড উইথ দ্য কাপড হ্যান্ড, অর্থাৎ কাপড হ্যান্ড ব্যবহার করে আমাদের কি পরিবর্তন হয় বা কাপড হ্যান্ড দিয়ে কি পরিবর্তন হয়। এখানেও শূন্যস্থানটি কিন্তু একটা নাউন হবে। 4 নম্বর প্যারাতে দ্বিতীয় সেন্টেন্সে আবার আছে। হ্যাঁ, তো আবার আমাদের 4 নম্বর প্যারায় যেতে হবে।
দেখেন এই যে দি আদার হ্যান্ড ক্যান বি কাপড টু অ্যাডজাস্ট দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড। লাইনটা পড়ে ফেলছি আমরা। এখন যদি আমরা এখানে আসি, আচ্ছা দেখুন 4 নং প্যারাতে দ্বিতীয় সেন্টেন্স আছে হোয়াইল দ্য আদার হ্যান্ড ক্যান বি কাপড টু অ্যাডজাস্ট দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড। এখানে কাপড হ্যান্ডের পরিবর্তে আদার হ্যান্ড ক্যান বি কাপ দেওয়া আছে এবং চেঞ্জের সিনোনিম কিন্তু এখানে অ্যাডজাস্ট দেওয়া আছে। চেঞ্জের সিনোনিম কাপড হ্যান্ড কী পরিবর্তন করে? উত্তর হলো ডিরেকশন পরিবর্তন করে। তাই 22 আনসার হবে ডিরেকশন। দেখেন এই যে আদার হ্যান্ড ক্যান বি কাপ টু অ্যাডজাস্ট দ্য ডিরেকশন, ডিরেকশন অ্যাডজাস্ট করতে বা পরিবর্তন করতে ব্যবহার হয়। আনসার হবে ডিরেকশন। আচ্ছা 23 ইন এভরিডে ইউজ ফর দ্য ট্রান্সমিশন অফ ব্রিফ ড্যাশ। এখানে কিওয়ার্ড হলো এভরিডে ইউজ, ট্রান্সমিশন এবং ব্রিফ। এখানে সিলবো কিভাবে ব্যবহৃত হয় এই কথা এখানে বলা আছে। তো প্রতিদিনের ব্যবহারে সিলবো ব্যবহৃত হয় সংক্ষিপ্ত কি আদান প্রদান করতে। কি আদান প্রদান করতে এখানে আপনি যাই বসান এখানেও কিন্তু আনসারটা নাউন হবে। 5 নম্বর প্যারাতে 4 নম্বর লাইনে আছে। তো 5 নম্বর প্যারা যদি আমরা একটু যাই, তো এই হচ্ছে আমাদের 5 নম্বর প্যারা। তো 4 নম্বর লাইনে কি আছে যে ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস টু কমিউনিকেট শর্ট কমান্ডস বাট এনি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেলড। ওকে, পড়ে ফেললাম। তো এখানে যদি আমরা একটু দেখি কি আছে। আচ্ছা ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস টু কমিউনিকেট শর্ট কমান্ডস বাট এনি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেলড। এখানে এভরিডে লাইফের জায়গায় ডেইলি লাইফ আছে। দেখেন এখানে আমাদের আছে হচ্ছে আমাদের এভরিডে লাইফ, এই যে এখানে এভরিডে ইউজ, হ্যাঁ এভরিডে ইউজ, আর এখানে কিন্তু আছে ডেইলি লাইফ, তো কাছাকাছি। এবং ব্রিফ এর সিনোনিমস কিন্তু শর্ট আছে। দেখেন এখানে শূন্যস্থানের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে খুবই আমাদের হেল্পফুল হবে ব্রিফ, সংক্ষিপ্ত। আর এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে আপনার শর্ট। তো উত্তরটি হবে সিম্পলি কমান্ডস, কারণ এখানে ব্রিফ কি, সংক্ষিপ্ত কি, আর এখানে শর্ট ড্যাশ, তাহলে শর্ট কমান্ডস। তাহলে 23 নম্বর উত্তর হবে কমান্ডস। আচ্ছা 24 ক্যান রিলে ইসেনশিয়াল ইনফরমেশন কুইকলি, ফর এক্সাম্পল টু ইনফর্ম পিপল অ্যাবাউট ড্যাশ। এখানে কিওয়ার্ড হচ্ছে রিলে ইসেনশিয়াল ইনফরমেশন ইনফর্ম পিপল। আচ্ছা গেসিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি সিলবো ব্যবহার করে মানুষকে কোনো কিছুর ব্যাপার ইনফর্ম করা যায়। তাই এখানেও নাউন ব্যবহার হবে, কারণ পিপলকে কী ব্যাপারে ইনফর্ম করা হয়, তাই না? পিপলকে কি কোনো খবরের ব্যাপারে ইনফর্ম করা হয়, তো কোনো দুর্ঘটনার ব্যাপারে ইনফর্ম করা হয়, নাউন হবে। আচ্ছা তো 5 নম্বর প্যারাতে 6 নম্বর লাইনে, হ্যাঁ তো 5 নম্বর প্যারাতে যদি আমরা আবার চলে যাই, এখানে যে 6 নম্বর লাইনে কি আছে দেখেন, যে এই যে আমরা যদি এখানটা একটু দেখে ফেলি যে সিলবো হ্যাজ প্রুভ পার্টিকুলারলি ইউজফুল হোয়েন ফায়ার্স হ্যাভ অকার্ড অন দি আইল্যান্ড অ্যান্ড র্যাপিড কমিউনিকেশন অ্যাক্রস লার্জ এরিয়াস হ্যাভ বিন ভাইটাল। আচ্ছা তো এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখি। আচ্ছা যে সিলবো হ্যাজ প্রুভ পার্টিকুলারলি ইউজফুল হোয়েন ফায়ার্স হ্যাভ অকার্ড অন দি আইল্যান্ড অ্যান্ড র্যাপিড কমিউনিকেশন অ্যাক্রস লার্জ এরিয়াস হ্যাজ বিন ভাইটাল। এখানে বলা আছে আগুনের মতো দুর্ঘটনা ঘটলে বড় অঞ্চল জুড়ে দ্রুত এবং গুরুত্বপূর্ণ তথ্য আদানে সিলবো অনেক কার্যকরী। এখানে আগুনের ব্যাপারে মানুষকে ইনফর্ম করার কথা বলা হয়েছে। কিসের ব্যাপারে? আগুনের ব্যাপারে। এখানে কিন্তু সরাসরি আছে ফায়ার, তাই না? তো উত্তর হবে ফায়ার, কারণ এটা একটা ঘটনা, এই ব্যাপারে বা এই ঘটনার ব্যাপারে আনসার মানে মানুষকে ইনফর্ম করতে এটা ব্যবহার করা হয়। তো এখানে আবার খেয়াল করেন যে ক্যান রিলে ইসেনশিয়াল ইনফরমেশনগুলো রিলে করতে পারে টু ইনফর্ম পিপল অ্যাবাউট ড্যাশ। আর এখানে আছে যে সিলবো হ্যাজ প্রুভ পার্টিকুলারলি ইউজফুল হোয়েন ফায়ার্স হ্যাভ অকার্ড অন দ্য আইল্যান্ড অ্যান্ড র্যাপিড কমিউনিকেশন অ্যাক্রস লার্জ এরিয়াস হ্যাজ বিন ভাইটাল। আচ্ছা এখানে আছে কুইকলি, তাড়াতাড়ি। এখানে কিন্তু আবার আছে র্যাপিড কমিউনিকেশন, মানে তাড়াতাড়ি আপনাকে কমিউনিকেশনটা পাঠাতে হবে। তো সব কিছু মিলে আমরা বুঝতে পারি আনসার হবে ফায়ার। 25 ফিউচার আন্ডার থ্রেট বিকজ অফ নিউ ড্যাশ। এখানে কিওয়ার্ড হলো ফিউচার, থ্রেট, নিউ। এখানে বলা হয়েছে সিলবো ভাষার ভবিষ্যৎ বিপদে আছে নতুন কিসের জন্য, এখানে নাউন হবে। নতুন হচ্ছে কোনো ভাষার জন্য বা নতুন কোনো জিনিসের জন্য। প্যাসেজের শেষ প্যারাতে ফার্স্ট লাইনে আছে, তাই না? তো শেষ প্যারাতে যদি আমরা ফার্স্ট লাইনে পাই ওই কিওয়ার্ড দেখে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাট উইথ মডার্ন communication technology now widely available, researchers say whistle languages like Silbo are threatened with extinction. অর্থাৎ এটা থ্রেটেন, এই যে থ্রেটেনের কথা কিন্তু এখানে আছে। সিলবো হচ্ছে কি এখন খুবই থ্রেটেন অবস্থায় আছে, হ্যাঁ।
তো এটার এক্সপ্লানেশন যদি আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের with modern communication technology now widely available, researchers say whistle languages like Silbo are threatened with extinction. এখানে বলা আছে মডার্ন কমিউনিকেশন টেকনোলজি এর কারণে কিছু রিসার্চার্স বলেন সিলবো হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। খুবই সিম্পল, মডার্ন টেকনোলজির কারণে। তো আমাদের আনসার তো একটার বেশি দেওয়া যাবে না, এই জন্য আমাদের 25-এর উত্তর হবে টেকনোলজি। আচ্ছা, নাও কামস দ্য লাস্ট কোয়েশ্চেন। Canaries authorities hoping to receive a UNESCO dash to help preserve it. তো এখানে সবচেয়ে কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের রিসিভের একটা সিনোনিম 100% থাকবে। অথরিটিস রিসিভ ইউনেস্কো। এখানে বলা হয়েছে ক্যানারিজের কর্তৃপক্ষ আশা করছে সিলবোকে রক্ষার জন্য তারা ইউনেস্কো থেকে কিছু রিসিভ করবে। কি রিসিভ করবে? এখানেও কিন্তু উত্তরটা আমাদের নাউন হবে। তো শেষ প্যারাগ্রাফে ইউনেস্কোর ব্যাপারে যদি আমরা দেখি কি আছে, শেষ প্যারাগ্রাফে আমরা আবার যাচ্ছি। এই দেখেন ইউনেস্কোর কথা কিন্তু আছে, তাই না? দেখেন, তো যদি পড়ে ফেলি যে লোকালস আর সিকিং অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো, দ্য লোকাল অথরিটিজের কথাও আছে, আর ট্রাইং টু গেট অ্যান অ্যাওয়ার্ড ফ্রম দ্য অর্গানাইজেশন টু ডিক্লেয়ার সিলবো গ্যামেরা সামথিং দ্যাট শুড বি প্রিজার্ভড ফর হিউম্যানিটি। তো এখানে যদি আমরা একটা এক্সপ্লানেশনে আবার ফিরে আসি, দেখেন কি বলছে যে এখানে বলা হয়েছে ক্যানারিজের কর্তৃপক্ষ আশা করছে সিলবোকে রক্ষা করার জন্য তারা ইউনেস্কো থেকে কিছু রিসিভ করবে। আচ্ছা, শেষ লাইনে আছে দ্য লোকাল অথরিটিস, এখানেও অথরিটিস আছে, আমাদের কিন্তু এখানেও অথরিটিস আছে, তাই না? তো এটা আমাদের মিলে গেছে। আর ট্রাইং টু গেট অ্যান অ্যাওয়ার্ড, দেখেন এখানে আছে রিসিভ আর এখানে আছে গেট, মিলে গেছে। গেট অ্যান অ্যাওয়ার্ড ফ্রম দ্য অর্গানাইজেশন টু ডিক্লেয়ার সিলবো গ্যামেরা সামথিং দ্যাট শুড বি প্রিজার্ভড ফর হিউম্যানিটি। এখানে রিসিভের সিনোনিম দেওয়া আছে গেট, এবং অর্গানাইজেশন বলতে ইউনেস্কোকে বোঝানো হয়েছে, তাই 26-এর উত্তর হবে অ্যাওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে কিভাবে আমাদের ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংটা আমরা সলভ করব। তো সবাইকে ধন্যবাদ।